ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলির 9 নম্বর ক্লাস। তো আচ্ছা, ঠিক আছে, আমি একটু চেক করি যে আমার ক্লাসের নয়েজটা ঠিক, ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক, ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, ঠিক আছে, আশা করি সব কিছুই ঠিক আছে। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটা শেষ করে দেই। সরি, শুরু করে দেই। শুরু করলে শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, চলো। তারপর আমরা ক্লাসটা শুরু। আচ্ছা, ঠিক আছে, আশা করি ওকে। আচ্ছা, দেখো, আমরা আজকে পড়ব হলো বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, তারপরে কি বলে উপন্যাস, গান, চলচ্চিত্র, হ্যাঁ, ভাস্কর্য, এগুলো আর কি। তো আমি চেষ্টা করব যে ম্যাক্সিমাম গুলাই যেগুলো কঠিন লাগবে তোমাদের কাছে বা কঠিন লাগে সাধারণত, সেগুলো আমি ক্লাসে শেষ করে দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, ট্রিক্সের সাহায্যে বা নিমোনিকের সাহায্যে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করব ট্রিক্স দেওয়ার জন্য, কারণ ট্রিক্স ভালো মনে থাকে নিমোনিকের চাইতে, তাই না? আর কিছু কিছু ক্ষেত্রে নিমোনিক হয়তো দিতে পারি, আর নাও দেওয়া লাগতে পারে। হয়তো আজকে নাও দেওয়া লাগবে, না দেওয়ার সময় বেশি, হ্যাঁ। ওকে, আর টুকটাক যেগুলো আর কোনো নিমোনিক বা ট্রিক্স থাকবে না, সেগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিব। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। তবে আমি এতটুকু আশাবাদী যে আমাদের আজকের ক্লাসে যতটুকু পারা তার 80% আজকে ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো চলো আমরা ঝটপট শুরু করি। প্রথমে হলো আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। ঠিক আছে, তো দেখো, এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন নাটক আছে, ঠিক আছে, উপন্যাস আছে, এখানে সাহিত্যকর্মগুলোর নাম আছে, কবর, আরেক ফাল্গুন, এবং এগুলো রচয়িতা আছে বা লেখক আছে, হ্যাঁ, এখানেও আছে গ্রন্থ, চলচ্চিত্র, কবিতা। তো আমরা একটা কাজ করতে পারি, একটা ঘটনার মাধ্যমে এই সবগুলো মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি। এই ভাষা আন্দোলন ভিত্তিক যত সাহিত্য আছে, নাটক, উপন্যাস, কবিতা, সম্পাদিত গ্রন্থ, চলচ্চিত্র, যা যা আছে সব কিছু আমরা একটা ঘটনার মাধ্যমে মনে রাখবো। ঠিক আছে, তো চলো সেটা একটু শিখি। তো দেখো, ঘটনাটা হলো, দেখো আমি বলি, সেটা হলো এই যে জহির রায়হান আছে না, জহির রায়হান, এই জহির রায়হান এবং সেলিনা হোসেন, জহির রায়হান এবং সেলিনা হোসেন দুইজন বন্ধু ছিল, বা বন্ধু বান্ধবী যেটাই বলো না কেন। ঠিক আছে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তারা। ঠিক আছে, এবং তাদের একটা শত্রু ছিল বা অপোনেন্ট বলতে পারো, সেটা হলো মুনির চৌধুরী। ঠিক আছে, মুনির চৌধুরী। তো জহির রায়হান কি ভাবতো, যে এই মুনির চৌধুরী হলো বাঙালি জাতির জন্য একটা অন্ধকার স্বরূপ। অন্ধকার স্বরূপ মানে কি, নেগেটিভ কিছু, মানে ভালো না আমাদের জন্য বা বাঙালি জাতির জন্য, কি বলে, ক্ষতিস্বরূপ কোনো কিছু একটা। আবার এগুলো বাস্তব ভাইবো না, হ্যাঁ, এগুলো কিন্তু বাস্তব না। আমি জাস্ট একটা ঘটনা বানাইছি বা ঘটনা বুঝাচ্ছি, ঘটনাটা মনে রাখলেই সবগুলো তোমার মুখস্থ হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি। হ্যাঁ, মানে গল্পের মাধ্যমে আমরা পড়াগুলা কমপ্লিট করে ফেলবো। তো এগুলোর সাথে কিন্তু আমার এই কথার সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নাই। ঠিক আছে, পড়ার জন্য আমরা এটা বলতেছি আর কি। ওকে, তারপরে আমরা এদের প্রতি যথেষ্ট সম্মান রাখতেছি, সম্মান রেখে আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা দেখলাম যে জহির রায়হান এবং সেলিনা হোসেন খুবই দুইজন ভালো দুজন ফ্রেন্ড ছিল। তাদের শত্রু ছিল হলো মুনির চৌধুরী। ঠিক আছে, তো জহির রায়হান কি বলছে, জহির রায়হান বলতেছে যে মুনির চৌধুরী হলো বাঙালি জাতির জন্য একটা অন্ধকার স্বরূপ। ঠিক আছে, বাঙালি জাতির জন্য কি স্বরূপ ভাইয়া? অন্ধকার স্বরূপ। ঠিক আছে, এখন দেখো, এখন আচ্ছা দেখো, অন্ধকার স্বরূপ। তো এখন জহিরায়ন বলতেছে যেহেতু অন্ধকার স্বরূপ, তার মানে আমরা যদি দিন রাখতে চাই, অন্ধকার বা সরে আলো রাখতে চাই, অন্ধকারকে সরে আলো করতে চাই, তাহলে কি করা লাগবে?
জহির রায়হান সেলিনা হোসেনকে বলতেছে যে আমরা এই অন্ধকারকে যদি সরাইতে যাই তাহলে মনির চৌধুরীকে সরাই দিতে হবে, তার মানে মনির চৌধুরীকে হত্যা করতে হবে। ঠিক আছে, এই জন্য জহির রায়হান সেলিনা হোসেনকে বলল যে মনে করো যে এখন ফাল্গুন মাস চলতেছে, তো জহির রায়হান সেলিনা হোসেনকে বলল, দেখো জহির রায়হান বলতেছে, জহির রায়হান কি বলতেছে যে এই ফাল্গুন তো চলে গেল, তাহলে আরেক ফাল্গুনে, জহির রায়হান বলতেছে আরেক ফাল্গুনে দেখো জীবন নিয়ে নিব কার, কবিরে, কার কার সরি কবির বলে মনির চৌধুরীর, হ্যাঁ কার জীবন নিয়ে নিবে, মনির চৌধুরী। তাহলে আমরা কি দেখলাম যে জহির রায়হান বলতেছে যে আরেক ফাল্গুনে বা সামনের ফাল্গুনে, সামনের ফাল্গুন মানে তো আরেক ফাল্গুন, তাহলে জহির রায়হান সেলিনা হোসেন কি বলতেছে যে আরেক ফাল্গুনে জীবন নিয়ে নেব, জীবন নিয়ে নিব কার, কবি মনির চৌধুরীর। হ্যাঁ, তাহলে কি হবে, ওই যে বললাম যে মনির চৌধুরী তো বলতেছে, জহির রায়হান বলতেছে মনির চৌধুরী হলো অন্ধকার, মনির চৌধুরী কি অন্ধকার, তাহলে মনির চৌধুরীর জীবন যদি জহির রায়হান নিয়ে নেয় তাহলে কি হবে, আলো হয়ে যাবে। তো সে বলছে লেট দেয়ার বি লাইট, এখানে আলো থাকতে দাও। ঠিক আছে, লেট দেয়ার বি লাইট, এখানে আলো থাকতে দাও। তাহলে জহির রায়হান বলতেছে যে আরেক ফাল্গুনে কি করব, আরেক ফাল্গুনে মনির চৌধুরীকে হত্যা করব। ঠিক আছে, মনির চৌধুরীর জীবন নিয়ে নিব, তাহলে লেট দেয়ার বি লাইট, এখানে আলো থাকবে বা আলো থাকতে দাও। হ্যাঁ, লেট দেয়ার বি লাইট, ঠিক আছে, তাহলে এখানে আলো থাকবে, এরকম কথা বলতেছে। মানে জহির রায়হান আলটিমেটলি কি বললো সেলিনা হোসেনকে যে মনির চৌধুরী যেহেতু বাঙালি জাতির জন্য একটা অন্ধকার স্বরূপ, তাহলে আমরা কি করব, মনির চৌধুরীকে আরেক ফাল্গুনে হত্যা করব। ঠিক আছে, বা জীবন নিয়ে নিব, তার ফলে কি লেট দেয়ার বি লাইট, এখানে আলো থাকবে আর কি। ঠিক আছে, এখানে আলো থাকতে দাও, এরকম কিছু একটা। ওকে, দেন সেলিনা হোসেন বলল যে ঠিক আছে আপনি মারবেন, ঠিক আছে, বা তুমি মারবা, আমি তোমার ফ্রেন্ড, এখন তোমাকে তো সাহায্য করাই লাগবে, তোমাকে সাহায্য করবো কিভাবে। তখন জহির রায়হান বললো যে সেলিনা হোসেন তুমি ঠিক একটা টাইম ঠিক করছে দুজন মিলে যে রাত 12টার সময় মারবে। তো বলছে যে জহির রায়হান সেলিনা হোসেনকে বলতেছে যে তুমি একদম সময় মতো যখন মারার সময় আসবে ঠিক তখন তুমি একটা ঘন্টা বাজিয়ে দিবা। ঠিক আছে, ঘন্টা বাজিয়ে দিবা, মানে একটা সিগন্যাল দিবে যে এখন সময় চলে আসছে, এখন মেরে দাও। ঠিক আছে, তাহলে সেলিনা হোসেন কি করবে, ঘন্টা বাজিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ঘন্টা বাজিয়ে দিল, জহির রায়হান মনির চৌধুরীকে মেরা দিল। মায়েরা কি করছে জানো, মায়েরা একদম কবর দিয়ে দিছে। কারে কবর দিয়ে দিছে, মনির চৌধুরীকে কবর দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে জহির রায়হান কি করছে, মনির চৌধুরীকে মেরে কবর দিছে। কাকে কবর দিছে, মনির চৌধুরীকে কবর দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু করা হয়ে গেল। এখন জহির রায়হানের একটা ফ্রেন্ড সেলিনা হোসেন, মনির চৌধুরীর তো একটা ফ্রেন্ড দরকার, সে ফ্রেন্ডের নাম হলো শওকত ওসমান। তো শওকত ওসমান যখন দেখলো তার ফ্রেন্ডকে মেরে ফেলছে, কবর দিয়ে, তখন তার কি হবে, অবশ্য আর্তনাদ করবে। আর্তনাদ মানে কি, সে চিল্লাইতেছে, কান্না করতেছে। হ্যাঁ, তো শওকত ওসমান আর্তনাদ শুরু করে দিচ্ছে। এখন দেখো যে মনির চৌধুরী মারা গেল, কবর দিয়ে দিল তাকে, শওকত ওসমান তার ফ্রেন্ড, সে আর্তনাদ শুরু করলো। এখন মনির চৌধুরীর বাবা মা আছে, আরো বন্ধু বান্ধব আছে, তারা তো কষ্ট করবে, কেউ আন্দোলন করবে, দাবি করবে। ঠিক আছে, তো দেখো মনির চৌধুরীর একজন বন্ধু ছিল, তার নাম হলো মাহবুব-উল আলম চৌধুরী। ঠিক আছে, দেখো বন্ধু না, বা তুমি মনে করো যে কোনো রিলেটিভ বলতে পারো। ঠিক আছে, যেহেতু এখানেও নামের ভিতরে চৌধুরী আছে, মনির চৌধুরীর নামের ভিতরে চৌধুরী আছে, তুমি ফ্যামিলিকেও ধরতে পারো। ঠিক আছে, তো মাহবুব আলম চৌধুরী কি বলতেছে যে মনির চৌধুরীকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, তার জন্য আমি কাঁদতে আসি নাই, কি জন্য আসছি, ফাঁসির দাবির জন্য আসছি। ঠিক আছে, আমার মাহবুব আলম চৌধুরী চাইতেছে যে জহির রায়হানকে ফাঁসি দইতে ঝুলানো হোক। হ্যাঁ, তো মাহবুব আলম চৌধুরী কি বলতেছে, মাহবুব-উল আলম চৌধুরী কি বলতেছে যে কাঁদতে আসিনি, ফাঁসি দাবি নিয়ে আসছি। ঠিক আছে, আবার মনে করো যে মনির চৌধুরী যে মারা গেল বা মনির চৌধুরীকে মেরে যে কবর দেওয়া হলো, মনির চৌধুরীর একজন রিলেটিভ বলতেছে যে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ঠিক আরেকজন রিলেটিভ, ঠিক আছে, বা আরেকজন বন্ধু, সে কি করছে, তার জন্য একটা স্মৃতিস্তম্ভ তৈরি করছে। ঠিক আছে, এবং এই যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, ঘটনাটা ধরো 21 ফেব্রুয়ারিতে ঘটছে। ঠিক আছে, এবং এর সাক্ষী হিসাবে ছিল হলো হাসান হাফিজুর রহমান। বা এটা যদি তুমি এর ভিতরে ইনক্লুড না করতে চাও তাহলে তুমি হাসান হাফিজুর রহমান, এটা 21 ফেব্রুয়ারি গ্রন্থটা রচয়িতাকে হাসান হাফিজুর, এটা আলাদা মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা কিন্তু একটা ঘটনা দ্বারা কি করলাম, সবগুলো পড়লাম, জহির রায়হান, মাহবুবুল আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ। ঠিক আছে, তারপর কি এই সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, তো এইভাবে আলাদা আলাদা মুখস্থ করার চাইতে এই ইজি একটা ঘটনা দ্বারা মুখস্থ করা সহজ না। হ্যাঁ, ওকে, এরপরে যদি ভুলে যাও বা ক্যাচ করতে না পারো, একটু ভিডিওটা টেনে আবার দেখো। ঠিক আছে, আশা করি যে এক দুবার দেখলেই দেখবা যে এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে এখন আসি হলো দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ও চলচ্চিত্র। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র, ভাষা আন্দোলন তো পড়লাম আমরা। এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এবং চলচ্চিত্র পড়ার জন্য দেখো এখানে কি হয়েছে, দেখো দেখো এখানে
এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র তৈরি করছে, ঠিক আছে, এখানে চলচ্চিত্র আছে 1 2 3 4 চারটা, আরো আছে, বাট আমি চারটে এখানে দিচ্ছি, চারটে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমি যেটা বলবো সেটা হলো যে নাম এবং পরিচালক সবগুলোর ক্ষেত্রে পরিচালক বা লেখক, সুরকার বা গীতিকার, এই নামগুলো বেশি প্রয়োজন। হ্যাঁ, সালগুলা আসে খুব কম, তো সালগুলা যদি পারো পরে মুখস্থ করবা, কিন্তু সাল যদি কঠিন হয়, মানে স্কিপ করার জন্য হলে সাল স্কিপ করবা, কিন্তু পরিচালকের নামগুলো স্কিপ করবা না। হ্যাঁ, তো কিন্তু তারপরেও সালগুলা পারলে একটু দেখো। ওকে, কিন্তু লেস ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এখন আমরা কি করব, যে এখন দেখো কি বলবো, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, ঠিক আছে, নাম আছে, পরিচালকের নাম আছে। এখন দেখো যেখানে কি হয়েছে, যে হুলিয়া, ঠিক আছে, হুলিয়া, মনে করো যে হুলিয়া হলো একটা এলাকার নাম। কি ভাই, হুলিয়া হলো একটা এলাকার নাম। হ্যাঁ, হুলিয়া ধরে একটা এলাকার নাম, হুলিয়ার আসলে মিনিং কি সেটা তোমার জানা দরকার নাই, ঠিক আছে। হুলিয়া মানে হলো একটা, মনে করো যে একটা বিজ্ঞাপন, হুলিয়া মানে আসলে একটা বিজ্ঞাপনকে বোঝায়, মানে কেউ নিখোঁজ বা পলাতক তাকে বের করার জন্য একটা বিজ্ঞাপন, সেটাকে আসলে হুলিয়া বলা হয়। যাই হোক, ওটা জানা দরকার নেই, তুমি মনে করো হুলিয়া, ঠিক আছে, হুলিয়া আসলে একটা এলাকার নাম, আসলে হুলিয়া নামে একটা এলাকা আছে। হ্যাঁ, অবশ্যই আছে, তোমরা হয়তো অনেকেই জানতে পারো, নাও জানতে পারো, আসলে যাই হোক, তো আমরা সেই এলাকা নাম অনুযায়ী হুলিয়াটা পড়বো। তো এই হুলিয়া দেখো, তানভীর কি করছে জানো, তানভীর মোকাম্মেল, এই তানভীর হুলিয়াতে 71 দিন পলায়া ছিল। কয়দিন পলায়া ছিল? 71 দিন। তাহলে তানভীর হুলিয়াতে 71 দিন পলায়া ছিল। দেখো, এই হুলিয়া, হুলিয়া চলচ্চিত্রের পরিচালক তানভীর মোকাম্মেল, ঠিক আছে। আবার স্মৃতি 71, বা এখানে শুধু 71 মনে রাখলে হবে, কারণ এখানে সংখ্যা দিয়ে শুধু একটাই আসছে যেহেতু, তাহলে স্মৃতি 71 এই চলচ্চিত্রের পরিচালককে, এটাও কিন্তু তানভীর মোকাম্মেল, ঠিক আছে। তাহলে হুলিয়া, তানভীর মোকাম্মেল কি করছে, হুলিয়াতে 71 দিন পালায়া ছিল, ঠিক আছে, পালায়া ছিল, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে মোর্শেদ আলম, ঠিক আছে, মোর্শেদুল ইসলাম, ঠিক আছে, মোর্শেদুল ইসলাম, এটা হলো যে আগামী, আর হলো কি বলে যে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সেটা হলো 71-এর যিশু। এখন দেখো এই মোর্শেদুল আলম, মোর্শেদুল ইসলাম, এটা হলো আগামী, এটা একটু মনে রাখো স্পেশালি, আলাদা হবে। আর এই যে দেখো 71-এর যিশু, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ঠিক আছে, এটা হলো মনে করো যে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এটা হলো 71-এর যিশু, এটা হলো কি পরিচালক, ঠিক আছে। এবং এটার 71-এর যিশু নামে একটা সাহিত্য আছে, একটা লেখা আছে, এটা তো পরিচালক, ছবি, যেহেতু ছবির তো আসলে পরিচালকরাই কি করে, ছবিটা নির্মাণ করে আর কি। কিন্তু এটা কিন্তু আসলে একটা লেখা বা একটা উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রটা নির্মাণ করা হয়েছে। এখন তোমাকে যদি বল 71-এর যিশু এই চলচ্চিত্রের, এই উপন্যাসের লেখককে, সেটা কিন্তু আবার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু দিও না, সেটা হলো 71-এর যিশুটা হলো কি বলে, লেখকটা হলো, সাহিত্যে বা উপন্যাসের লেখকটা হলো তোমার সম্ভবত শাহরিয়ার কবির, আমরা পড়বো একটু পরে, হ্যাঁ আছে। ওকে, তো এখানে যত তানভীর মোকাম্মেলের দুইটা ছিল, দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি কিন্তু দুইটা বললাম, যে তানভীর মোকাম্মেল কি করছে, হুলিয়াতে 71 দিন, ঠিক আছে, কি করছিল, পালায়া ছিল। হ্যাঁ, আগামীটা মনে রাখবা, মোর্শেদুল ইসলাম, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আর 71-এর যিশু এখানে আছে, ইউসুফ বাচ্চু, এটা হলো পরিচালক, আর লেখকটা হলো আলাদা, আমরা এটা পড়বো একটু পরে। ওকে, এখন আসো দেখো, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নির্মিত প্রামাণ্যচিত্র, ঠিক আছে, প্রামাণ্যচিত্র, এটাও খুব ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে প্রামাণ্যচিত্র আছে, পরিচালক আছে। এখন দেখো আমি একটা কথা বলি, সেখানে দেখো এই দন্তস্বয়টা, এখানেও দন্তস্বয়টা, তাহলে স্টপ জেনোসাইড, এখানে আছে দন্তস্বয়টা। আবার স্টেট ইজ বর্ন, এখানে আছে দন্তস্বয়টা, ঠিক আছে। তার মানে যদি নামের সাথে দন্তস্বয়টাই থাকে, স্টপ বা স্টেট ইজ বর্ন, তো নামগুলা কিন্তু অবশ্যই শুধু দন্তস্বয়টাই পড়ে যায় না, ঠিক আছে, নামগুলা একবার রিডিং করবা, এবং মনে রাখবা যে দন্তস্বয়টায় যুক্ত যত নাম আছে, যেমন স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন, এই দুইটার ভিতরে দন্তস্বয়টায় আছে, দন্তস্বয়টায় থাকলে সেটা জহিরায়ন কি হবে, হ্যাঁ জহিরায়ন হবে। দুইটা পড়ে ফেললাম, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা দেখো, তারপরে নিচে আসো, মুক্তি, ঠিক আছে, মুক্তির গান, মুক্তির কথা, মুক্তি কথাটা থাকলেই সেটা হলো তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ, তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ, ঠিক আছে, তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ। তাহলে মুক্তির কথাটা থাকলেই কি তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ। ভাই ভাই তোমরা ম ম ম দিয়ে মনে রাখতো, ম ম ম, এটাও ম ম ম। দেখো মতে মুক্তি, মাসুদ মাসুদ, মতে মুক্তি, মাসুদ মাসুদ, ঠিক আছে। তো মুক্তির গান বা মুক্তির কথা, মুক্তি থাকলেই তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ, ঠিক আছে, দুইটা কিন্তু সেম, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে তানভীর, দেখো তানভীর
মোকাম্মেল, এখানে তানভীর মোকাম্মেলের যে কি বলে প্রামাণ্যচিত্র স্মৃতি একাত্তর, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি এখানে, এই যেখানে পড়ছি স্মৃতি একাত্তর তানভীর মোকাম্মেল। হ্যাঁ, তাহলে এটা তো আলাদাভাবে পড়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে বাদ থাকে কি দেখো, ডেডলাইন বাংলাদেশ, ডেডলাইন বাংলাদেশ, ব্রেন টাগ, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। ঠিক আছে, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। ঠিক আছে, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। তুমি মনে করো কি করবা, যে সম্পূর্ণটা একটা নাম হিসাবে মুখস্থ করবা, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। ঠিক আছে, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। এবং দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম করলে 71 আর 72 সালে। ঠিক আছে, ওকে, তাহলে তুমি এটা কি মনে রাখবা, এটা মনে রাখবা, দা পুরাটুকু মনে করবে একটা নাম, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির। ঠিক আছে, ওকে, তাহলে বাদ থাকে কোনটা, একটা জয়যাত্রা, কেটা তৌকির আহমেদ। ঠিক আছে, জয়যাত্রা তৌকির আহমেদ, তৌকির আহমেদের জয়যাত্রা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিন্তু এখানে দেখো প্রামাণ্যচিত্র সবগুলো পড়ে ফেললাম। দন্তা শয়টা থাকলে জহির রায়হান। ঠিক আছে, মুক্তি কথাটা থাকলে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ। ঠিক আছে, স্মৃতি একাত্তর তো পড়ে আসছি, তানভীর মোকাম্মেল আগেই পড়ে আসছি, দ্য লিবারেশন ফাইটার্স আলমগীর কবির, এটা এক নামে পড়বা। ঠিক আছে, আর কি বললাম যে হ্যাঁ আর দুইটা আছে, একটা হলো ডেডলাইন বাংলাদেশ ব্রেন টাগ যেটা, আর একটা হলো কি যে জয়যাত্রা তৌকির আহমেদ। আচ্ছা, যে ডেডলাইন বাংলাদেশ এটার একটা ট্রিক্স আছে, আমি শিখাই দিই। ঠিক আছে, ডেট কথাটা মনে রাখবা, ডেট দিয়া, কি দ্বারা ভাইয়া, ডেট দ্বারা, ডেট, ডেট, ডেট মানে কি মৃত্যু। তোমার যদি ব্রেনে একটু আঘাত পাও কি হবে, তোমার মৃত্যু হয়ে যাবে না? তুমি যদি ব্রেনে একটু আঘাত পাও তাহলে কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তোমার মরে যাবা। ঠিক আছে, তো ডেট, ডেট মনে রাখবা, ডেট, ডেডলাইন বাংলাদেশ কখন হবে, যখন ব্রেন আঘাত পাবে। হ্যাঁ, তো ডেডলাইন বাংলাদেশ মানে কি ব্রেনটা। ঠিক আছে, আর বাকি থাকলে একটা জয়যাত্রা তৌকির আহমেদ। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। আমার কথা মতো দুই একবার একটু দেখবা, দেখবা যে পড়া অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে পেজে যাই আমরা, চলো দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র। ঠিক আছে, পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র। তো এখন দেখো যে এটা আমরা সুন্দর সুন্দর কিছু ট্রিক্সের মাধ্যমে পড়বো। দেখো, চাষী নজরুল ইসলাম। ঠিক আছে, চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম দেখো তিনটা আছে। তো চাষী নজরুল ইসলাম কিন্তু একটা ঘটনা আছে। ঠিক আছে, চাষী নজরুল ইসলাম দেখ, আমরা পড়ছি না যে আমরা কিন্তু ছোট থেকে পড়ে আসছি যে মুক্তিযুদ্ধের সময় কৃষক, চাষা, শ্রমিক, মজুর সবাই কিন্তু একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। ঠিক আছে, তার মানে কি চাষী নজরুলও ঝাঁপায় পড়ছিল, যেহেতু সে একজন চাষী। ঠিক আছে, তার মানে কি চাষী নজরুল অবশ্যই কি করছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ছিল। এবং দেখো চাষী নজরুল মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ার পিছনে একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা, এক লাইনের ঘটনা। ঘটনাটা কি জানো, সেটা হলো যে চাষী নজরুল নদী পথে যুদ্ধ করতে গেছিল। ঠিক আছে, এবং সেই নদীটা ছিল হাঙ্গর নদী। কোন নদী ছিল ভাইয়া, হাঙ্গর নদীতে। এবং সে যখন যুদ্ধ করতে যায়, ধরো আমি তোমাকে বলি, দেখো ধরো সে এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, এখানে সে দাঁড়ায় আছে, এটা হলো চাষী নজরুল, আমাদের চাষী নজরুল। হ্যাঁ, আমাদের চাষী ভাই, সরি কি লিখলাম, দেখো আমাদের চাষী ভাই, আমাদের চাষী নজরুল ভাই। এখানে সে মনে করো যে নদীর এক প্রান্তে আছে। ঠিক আছে, এটা হলো নদীর এক প্রান্ত আর ওটা হলো নদীর এক প্রান্ত। এখানে মনে করো যে পাকিস্তানি বাহিনীর মনে করো যে একটা ঘাঁটি আছে এখানে আর কি। হ্যাঁ, তো এই ঘাঁটির ভেতরে লোক ছিল 11 জন। কয়জন ছিল ভাইয়া, 11 জন লোক ছিল বা 11 জন সৈন্য ছিল, পাকিস্তান বাহিনী ছিল, পাকিস্তান হানাদার বাহিনী ছিল 11 জন। ঠিক আছে, আর এই যে নদীটা ছিল, এই নদীটার নাম ছিল হাঙ্গর নদী। কি নদী ছিল ভাইয়া, হাঙ্গর নদী। ঠিক আছে, হাঙ্গর নদী। তো এই যে চাষী নজরুল ইসলাম এই হাঙ্গর নদীতে যায়। ঠিক আছে, যায় এই 11 জন কি করে, 11 জন পাক হানাদার বাহিনী তাদের সাথে কি করে, যুদ্ধ করে। যুদ্ধের আর এক নাম কি, সংগ্রাম। তাহলে চাষী ভাই হাঙ্গর নদীতে কি যায়, কি করে, হাঙ্গর নদীতে যায় এই 11 জন পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বা সংগ্রাম করে। এবং সংগ্রাম আমরা কাকে বলবো, এখানে যায় কি সংগ্রাম হয়, কিছু তো করা লাগবে, তাদের হয় গুলি করা লাগবে, না হলে কি করা লাগবে, বোমা মারা লাগবে। তো সংগ্রাম কিভাবে করছিল, এই চাষী ভাই 11 জনের উপর গ্রেনেড ফেলাইছিল। কি করছিল ভাইয়া, গ্রেনেড ফেলাইছিল। হ্যাঁ, গ্রেনেড ফেলাইছিল। তাহলে চাষী ভাই কি করছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল অবশ্যই, কারণ সে একদম চাষী। তো মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছিল, তার মুক্তিযুদ্ধের ঘটনাটা কি, সে হাঙ্গর নদীতে গেছে এবং হাঙ্গর নদীর অপোজিট প্রান্তে কি ছিল, 11 জন পাক হানাদার বাহিনী ছিল। ঠিক আছে, তাদের সাথে সংগ্রাম করতে, এবং সংগ্রামে কি করছিল, তাদেরকে গ্রেনেড ছুড়ে মারছিল। হ্যাঁ, এবং এতে আসলে চাষী ভাই জয়লাভ করে, ওই 11 জন মারা যায়। ঠিক আছে, তো তাহলে চাষী ভাইয়ের ঘটনা পড়ে ফেললাম না। এখন দেখো চাষী ভাই কি কি করছে সেটা আমরা পড়ে ফেলছি। দেখো, তো চাষী ভাই কি করছে, ওরা 11 জন নামক চলচ্চিত্র কি করছিল, তৈরি করছিল। এবং এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলামের। হ্যাঁ, এবং সে কি করছিল, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করছিল। এই যে দেখো সংগ্রাম,
এবং কোন নদীতে? হাঙ্গর নদীতে কি ফেলাইছিল? গ্রেনেড ফেলাইছিল। বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে ক্লিয়ার না? হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, তারপরে এখন আসো নিচে। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে এখন দেখো হুমায়ুন আহমেদ, এটা আমরা পড়ি। হুমায়ুন আহমেদ দুইটা আছে, একটা হলো আগুনের পরশমণি, একটা হলো শ্যামল ছায়া। আগুনের পরশমণি, শ্যামল ছায়া। তো দেখো তুমি এভাবে মনে রাখবা যে হুমায়ুন আহমেদ শ্যামল ছায়ায় বসে আগুন তাপাচ্ছে। শ্যামল ছায়ায় বসে কি করছে? আগুন তাপাচ্ছে। এখন তো শীত, তো যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে নাই, যদি বেঁচে থাকতো কি করতো? তার বয়স হয়ে গেছে, তার তো শীত লাগবে, তাহলে সে কি করবে? হ্যাঁ, মনে করো যে আগুন জ্বালা, আগুন তাপাবে না? তো এভাবে মনে রাখবা যে হুমায়ুন আহমেদ শ্যামল ছায়ায় বসে আগুনে আগুন তাপাচ্ছে, ঠিক আছে? বা বলতে পারো যে আগুনের পরশমণি উপভোগ করছে, এরকম কিছু। হ্যাঁ, তো তুমি একটু দেখো, মনে মনে একবার দুবার বলো, দেখবা যে এই দুইটা কখনো ভুল হবে। আবার অনেকে এটা অনেক আগে থেকেই জানি, তাই না? ওকে, তারপরে দেখো এখানে বলছে যে তানভীর মোকাম্মেল, তানভীর মোকাম্মেল। দেখো এখন দেখো এখানে বলছে যে, দেখো আচ্ছা দেখো এখন বলছে তানভীর মোকাম্মেল, তানভীর মোকাম্মেল। এখানে বলছে চিত্রা নদীর পারে, আর নদীর নাম মধুমতি। ঠিক আছে, চিত্রা একটা নদীর নাম, মধুমতি একটা নদীর নাম। তাহলে দেখো, যদি দেখো যে নামের সাথে নদীর নাম আছে, চিত্রা নদী, কি নদী? মধুমতি নদী, তাহলে সেটা কি হবে? তানভীর মোকাম্মেল। এখানে দেখো এই যে আমরা এক পড়ছি হাঙ্গর নদীর গ্রেনেড, তুমি যদি হাঙ্গর নদী দাও, হাঙ্গর থাকলে কিন্তু তুমি বুঝা যাবা। হাঙ্গর যদি একটা নদীর নাম, তারপরে তুমি বুঝা যাবা যে হাঙ্গর থাকলে সেটা কার হবে? চাষি ভাইয়ের হবে, কারণ চাষি ভাইয়ের আমরা ঘটনা পড়ে ফেলছি অলরেডি, আমরা কিন্তু চাষি ভাইয়ের ঘটনা জানি। তাহলে হাঙ্গর নদী বাদে যদি আর কোনো নদীর নাম শোনো, যেমন চিত্রা নদী বা মধুমতি নদী, ঠিক আছে, তাহলে সেটা নাম শুনলে কি হবে? সেটা দাগাবা তানভীর মোকাম্মেল। ঠিক আছে, তাহলে চিত্রা নদীর পার হোক বা নদীর নাম মধুমতি হোক, যে নদীর নামই হোক, সেটা কি হবে? তানভীর মোকাম্মেল হবে। ঠিক আছে, তারপরে দেখো গেরিলা, গেরিলা, গেরিলা কে করছে? নাসিরউদ্দিন ইউসুফ। ঠিক আছে, এটা শেখার জন্য বা এটা মনে রাখার জন্য আমি একটা শর্ট, মানে একটা ইন্টারেস্টিং একটা কথা বলি, সেটা তোমাদের কাছে ভুলবা না কখনো। আমরা ইউনুস, আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ইউনুস সরকার, হ্যাঁ, তো ডক্টর ইউনুস, যাই হোক, ডক্টর ইউনুসকে আমরা অনেক সময় মজা করে কি বলি, যে ইউসুফ সরকার বলি, তাই না? দেখবো যে ফেসবুকে অনেক মিমস আসে ইউসুফ সরকার। ঠিক আছে, তো ধরো আমরাও ইউনুস সরকারকে ইউসুফ সরকারই বলতেছে আজকে। হ্যাঁ, তো ইউসুফ সরকার আসলে কি করছে? দেখো গেরিলা মানে কি? গেরিলা মানে হলো গোপনে আক্রমণ। ঠিক আছে, গেরিলা যুদ্ধ বা গোপনে গোপনে একটা যুদ্ধ করা, গেরিলা আক্রমণ, গোপনে আক্রমণ। হ্যাঁ, তো ইউসুফ সরকার দেখো, এই যে আমরা গণ অভ্যুত্থান হইলো আমাদের দেশে, হ্যাঁ, ছাত্র আন্দোলন হইলো, তো এই আন্দোলনটা করছে কারা? ছাত্ররা। এখানে কি ইউনুস বা আমাদের ইউসুফ সরকার কি নিজে এসে আক্রমণ করছে? করে নাই। ঠিক আছে, সে কি করছে? ছাত্রদের দিয়ে গেরিলা আক্রমণ করাইছে। কি করাইছে? ছাত্রদের দিয়ে গেরিলা আক্রমণ করাইছে, তাই না? কারণ সে কিন্তু এই দেশে ছিলই না, সে সশরীরে ছিল না, আরেকজনকে দিয়ে করাইছে। এর জন্য আমরা বলতে পারি কি যে গেরিলা আক্রমণ কে করেছে? ইউসুফ সরকার। হ্যাঁ ভাই, মনে রাখবা। আর তারপর দেখো বলছে ধীরে বহে মেঘনা। ঠিক আছে, ধীরে বহে মেঘনা, এটা হলো আমগি না, সরি, এটা আলমগীর হবে। ঠিক আছে, এটা আলমগীর হবে, আলমগীর কবির। ঠিক আছে, আলমগীর কবির, ধীরে বহে মেঘনা। ঠিক আছে, আবার এই যে এখানেও কিন্তু নদী আছে, নদীর নাম আছে, কিন্তু নদী কথাটা নাই। এখানে কি নাই ভাই? নদী কথাটা নাই, নদী কথাটা কিন্তু নাই। ধীরে বহে মেঘনা, নদী কথাটা নাই। কিন্তু আমি কিন্তু বলছি যে, আবার বলতে পারো যে ভাই এখানে তো নদীর নাম আছে, তাহলে এখানে তানভীর মোকাম্মেল হইলো না কেন? কারণ আমি বলছি যে নদীর নামও থাকবে, নদী কথা থাকবে। চিত্রা নদী, মধুমতি নদী, যখনই দুইটাই থাকবে তখনই সেটা কি হবে? তানভীর মোকাম্মেল। এখানে ধীরে বহে মেঘনা, এখানে কিন্তু নদীর নাম নাই, নদী কথা, সরি, নদী ওয়ার্ডটা নাই। তো নদী ওয়ার্ডটা না থাকলে সেটা কি হবে? আর অন্য কিছু হতে পারে। কে আছে এখানে? আলমগীর কবি। তো এটা একটু স্পেশালি আমাদের আধার মুখস্থ করা লাগবে, বাদ বাকি সবগুলো কিন্তু আমরা কি ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করে ফেললাম। হ্যাঁ, তো আমাদের কিন্তু এখানে সবগুলো পড়া হয়ে গেছে। আর সালগুলো পারলে দেখো, ঠিক আছে, যদি মুখস্থ রাখতে মনে রাখতে পারো ভালো। ঠিক আছে, বেশি কষ্ট হলে দরকার নেই, কিন্তু আমাদের কি করা লাগবে? পরিচালক এবং নাম, এই দুটা কিন্তু মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে। তারপর এখন দেখবো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এবং উপন্যাস। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এবং উপন্যাস। তার আগে দেখো দেখো আচ্ছা, এখানে মুক্তিযুদ্ধ গ্রন্থ, তার আগে গ্রন্থ পড়ার আগে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা একটু পড়ে নিই। দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটাকে আমরা একটু পড়ে নিই। দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এখনই তোমাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখো আচ্ছা, এখন কিসের দিন করতেছে ভাই বলো তো? শীতের কাল না, বা শীতের দিন চলতেছে না? কিসের দিন চলতেছে? এখন শীতের দিন চলতেছে। তো শীতের দিন আমরা কি করি সাধারণত? গোসল করছি, গোসল করার পরে কি করি?
বাসার ছাদে বা আশেপাশে যদি খোলা কোনো জায়গা থাকে সেখানে গিয়ে রোদ তাপাই, রোদ তাপাই না আমরা? হ্যাঁ, তো ধরো তুমি দুপুরবেলা কি করছো, গোসল করছো, সেই শীত, ঠিক আছে, সেই শীতের ভিতরে গোসল করছো, অনেকে গোসল করতে চায় না, যাই হোক ওইটা বিষয় না। তো শীতের ভিতরে তুমি গোসল করছো, গোসল করে রোদে যায় দাঁড়ায় আসো, ঠিক আছে। এখন আরেকজন যদি আসতে চায় তাহলে তুমি কি করবে, যে আসো রোদে জয়েন করো, তাই বলবো না? তাহলে বিধ্বস্ত রোদে ঢেউ, ঠিক আছে, রোদে ধরো বিধ্বস্ত রোদে ঢেউ চলতেছে, এখন তুমি রোদে যাবা, তার মানে কি করবা, রোদে অবশ্যই কি করবা, জয়েন করবা, বা তুমি জয়েন করছো অলরেডি, তুমি রোদ পোহাচ্ছ, আরেকজন আসবে তাকে কি বলবো, যে জয়েন করো, ঠিক আছে। এর জন্য হচ্ছে কি সর্দার জয়নুদ্দিন, ঠিক আছে, সর্দার কি উদ্দিন ভাইয়া, জয়নুদ্দিন। তাহলে রোদে কি করতে হবে, জয়েন করতে হবে, বিধ্বস্ত রোদে ঢেউ, সর্দার জয়নুদ্দিন। হ্যাঁ, তারপরে দেখেন বলছে মুক্তিযুদ্ধের সমগ্র উপন্যাস, ঠিক আছে, মুক্তিযুদ্ধের পুরাটা একটা নাম। এখানে বলছে আমজাদ হোসেন, এটা কিভাবে মনে রাখবা, দেখো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। আচ্ছা, আমজাদ, আমরা আম জনতা কথাটা শুনছি না, আম জনতা, আম জনতা, জনতা, আম জনতা মানে কি, সাধারণ জনতা। এখন সাধারণ জনতা বলতে কি, বা আম জনতা বলতে কি, স্পেসিফিক কোনো জনগণকে বোঝায় না, কি বোঝায়, সকল জনগণকে। তার মানে আম মানে বলতে পারি আমরা সাধারণ বা সকল, তাই বোঝায় না। আম জনতা মানে কি, সাধারণ জনতা বা সকল জনতা। তাই আম মানে বুঝাইতেছে কি এখানে, সাধারণ বা সকল বা সমগ্র, মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, ঠিক আছে। তার মানে কি, এই যে মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, এর ভিতরে সকল উপন্যাসে আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, তাই না? তার মানে মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্রের ভিতরে আক্ষরিক অর্থে, ঠিক আছে, প্রকৃত অর্থে নাও থাকতে পারে, তুমি বইয়ের ভিতরে নাও পাইতে পারো সকল উপন্যাস, কিন্তু এই উপন্যাসের নামই আসলে হলো মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র। তো যেহেতু মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র অর্থ হলো যে এর ভিতরে সকল কি আছে, উপন্যাসই আছে, এখানে মুক্তিযুদ্ধের সকল উপন্যাসের ভিতরে আছে। আম মানে কি, সকল, যেটা আমরা বললাম যে আম জনতা মানে সকল জনতা, সাধারণ জনতা। তো এই আম থেকে আসছে হলো আমজাদ হোসেন। তাহলে যেখানে তুমি দেখবা সমগ্র, সেখানে থাকবে আম। সমগ্র আর আম মানে কি, দুটা কিন্তু একই কথা। হ্যাঁ, এভাবে পড়বা। ওকে, তারপরে দেখো বলছে রাইফেল রুটি আওরাত, এটা খুবই ইম্পর্টেন্ট, আনোয়ার পাশা, ঠিক আছে, আনোয়ার পাশা, এটা তোমরা স্পেশালি মনে রাখবা। এবং মনে রাখবা যে মুক্তিযুদ্ধের ওপর লিখিত প্রথম উপন্যাস, ঠিক আছে, মুক্তিযুদ্ধের ওপর রচিত বা লিখিত প্রথম উপন্যাস, এটা কিন্তু মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, তারপরে নিচে আসো, দেখো এই দুইটা আমরা অলরেডি পড়ে ফেলছি, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ, ঠিক আছে, শ্যামল সাহেব, হুমায়ুন আহমেদ, যে বললাম যে হুমায়ুন আহমেদ শ্যামল সাহেব বসে আগুনের পরশমণি উপভোগ করছে, বা হুমায়ুন আহমেদ শ্যামল সাহেব বসে কি করছে, আগুন পোহাচ্ছে। হ্যাঁ, তারপরে এখন দেখো, দেখো যে এখানে কি বলছে, যে উপমহাদেশ, উপমহাদেশের রচয়িতাকে, আচ্ছা দেখো, ঠিক আছে, দেখো উপমহাদেশ, উপমহাদেশের রচয়িতাকে বা লেখককে, আল মাহমুদ। দেখো এখানে আছে মহা, এখানে আছে মা, মহামা, 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 খালি এই আকারটা হর পরে ছিল, এই আকারটা হর আগে আছে, ঠিক আছে, মহামা। তাহলে উপমহাদেশ আল মাহমুদ, উপমহাদেশ আল মাহমুদ, ঠিক আছে। এখন দেখো শওকত ওসমানের চারটা আছে, 1 2 3 4, চারটা আমরা একসাথে পড়ে ফেলবো, একদম ইজি। সেটা হলো দেখো, শওকত ওসমানের একটা লেখা আসবে, একটা উপন্যাস, এটার নাম হলো জলাঙ্গি। জলাঙ্গি অর্থ কি আমি একটু বলি, জল প্লাস অঙ্গি, অঙ্গি, অঙ্গি আসছে অঙ্গ কথা থেকে, জল প্লাস অঙ্গ, তোমার শরীরে যেমন অঙ্গ থাকে সেরকম একটা অঙ্গ। তাহলে অঙ্গি আসলো কই থেকে, ধরো অঙ্গ হলো একটা পুরুষের অঙ্গ, অঙ্গি মানে হলো, অঙ্গি মনে করো যে একটা স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, জল, জলাঙ্গি মানে জল অঙ্গি, ঠিক আছে, তার মানে জলের মতো অঙ্গ যার, কার, একটা মহিলা, ঠিক আছে। এই যে এটা একটা মহিলা বা ফিমেল বা একটা স্ত্রীবাচক শব্দ, সেটা বোঝানোর জন্য এখানে অঙ্গের পরিবর্তে অঙ্গি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হয়েছে কি, জলাঙ্গি। হ্যাঁ, তো জলাঙ্গি বলতে আসলে জলের মতো অঙ্গ যার, এরকম একটা মহিলাকে বুঝাইছে, ঠিক আছে। তার মানে কি জলের মতো অঙ্গ, তার মানে কি অবশ্যই শওকত ওসমান বোঝাচ্ছে যে খুবই সুদর্শন একজন মহিলা, ঠিক আছে। ওকে, তাহলে শওকত ওসমান এই সুন্দর মহিলাটাকে কি করলো, বিয়ে করলো, জলাঙ্গিকে বিয়ে করলো। হ্যাঁ, তাহলে শওকত ওসমান জলাঙ্গিকে বিয়ে করে দুইজন সৈনিক জন্ম দিল, কি দিল, দুইজন সৈনিক। তার মানে শওকত ওসমান জলাঙ্গিকে বিয়ে করছে, দুইটা ছেলে হয়েছে, দুইটা ছেলেকে কি বানাইছে, সৈনিক বানাইছে। হ্যাঁ, তাহলে কি করছে, শওকত ওসমান জলাঙ্গিকে বিয়ে করে দুইজন সৈনিক জন্ম দিল। তাহলে শওকত ওসমান জলাঙ্গিকে বিয়ে করে দুইজন সৈনিক জন্ম দিল, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো তারা বড় হয়ে যখন অরণ্যে খেলতে গেল বা অরণ্যে কোনো একটা কাজে গেল, হ্যাঁ, অরণ্য ধরো মনে করো যে বনের ভিতরে, অরণ্য মানে কি বন বা জঙ্গল, তো মনে করো যে যেহেতু তারা সৈনিক,
খেলতে তো যায় না, ধরো একটা মিশনে গেছে জঙ্গলের ভেতরে, চোরাচালানকারীদের ধরতে গেছে, সেখানে যে কি হয়েছে, নেকড়ের হাতে শহীদ হয়ে গেছে, ঠিক আছে, নেকড়ের হাতে মারা গেছে আর কি। তো দেখো তাহলে শওকত ওসমানে কিন্তু কাহিনী পড়ে ফেলাম আমরা। শওকত ওসমান কি করছে, জলাঙ্গি নামে একজন মেয়েকে বিয়ে করছে, করে 2জন সৈনিক জন্ম দিছে। এই 2জন সৈনিক কি করছে, একটা অপারেশনে গেছে অরণ্যের ভেতর বা জঙ্গলের ভেতর, সেখানে কি করছে, নেকড়ে হাতে শহীদ হয়ে গেছে। তাহলে জলাঙ্গি কার লেখা, শওকত ওসমান। জন্ম যদি তবে বঙ্গে, আবার শুধু জন্ম পড়ো না, পুরো একবার রিডিং পড়ো, রিডিং পড়লে পরে দেখবা যে তুমি নাম দেখাই বের করতে পারতেছো। হ্যাঁ, তাহলে জন্ম যদি তবে বঙ্গে, ঠিক আছে, এটা কি লেখক, শওকত ওসমান। নেকড়ে অরণ্যকে শওকত ওসমান, 2 সৈনিককে শওকত ওসমান, ঠিক আছে। ওকে, তো এইগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন নিচে আসো, দেখো আর 3টা আছে আমাদের, ঠিক আছে। এই 3টা কীভাবে পড়বো, দেখো এই 3টা পড়বো হলো খুবই ইন্টারেস্ট ভাবে আর একটা ঘটনা দিই, ঠিক আছে। আমি কিন্তু ট্রিক্স দিতেছি, ঘটনা দিতেছি, আমি কিন্তু এখানে নিমনিক দিচ্ছি না, কারণ আমি জানি এই মুহূর্তে এসে নিমনিকে মুখস্থ করতে চাবেও না, শেষ মুহূর্তে এসে, ঠিক আছে, বিরক্ত লাগবে। সেই জন্য আজকে কোনো নিমনিক নাই, শুধু কী করবো আমরা গল্পের মাধ্যমে সব মুখস্থ করে ফেলবো। তো দেখো 3টা আছে না, 3জন কে আছে দেখি তো, রশিদ, জাফর এবং শামসুল। রশিদ হায়দার, আবু জাফর শামসুদ্দিন, সৈয়দ শামসুল হক, ঠিক আছে। তো রশিদ, জাফর এবং শামসুল, মনে করো 3জন হলো বন্ধু। 3জন কি ভাইয়া, 3জন হলো বন্ধু, এবং খালি বন্ধু না, 3জন ধরো একই জায়গায় পড়ে, ধরো 3জন একই মেডিকেলে পড়ে, এবং একই মেডিকেলে পড়ে তারা একই রুমে থাকে, ঠিক আছে। তারা 3জন হলো কি রুমমেট, রুমমেট, তারা হলের একটা রুমেই থাকে, 3জন হলো কি রুমমেট। তাহলে কে কে রুমমেট, রশিদ, জাফর এবং শামসুল, 3জন হলো রুমমেট, বন্ধু, বেস্ট ফ্রেন্ড এবং রুমমেট। তো এর ভেতরে দেখো এটা মনে করো যে অনেক আগে, 3 আগের ঘটনা। তখন কি হইতো জানো, তখন মনে করো যে বন্দুক এত অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তো তখন মানুষ কি করতো, যে সাপের বিষ দিয়ে মানুষ মারতো, সাপের বিষ, ঠিক আছে, সাপের বিষ দিয়ে মানুষ মারতো। তো সাপের বিষ দিয়ে মানুষ মারলে কি হয় জানো, মানুষ ধরো তুমি ধরো সাপের বিষ কোনোভাবে ম্যানেজ করছো, ঠিক আছে, বা তুমি করো নাই, ধরো কোন একজন খুনি কাউকে মেরে ফেলবে, তো সে কি করে, সাপের বিষ ম্যানেজ করে, তারপর সেটা যাকে মারবে তার কোনো খাবারের ভেতরে মিক্স করে দেয়, ঠিক আছে। তার ফলে কি হয়, সে যখন ভিকটিম যখন খাবারটা খায়, তখন সে মনে করে যে মুখ দিয়ে ফেনা ওঠে, তার শরীর নীল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই কাজটা কি করছে, শামসুল করছে, ঠিক আছে। শামসুল কি করছে, এই যে নীল হয়ে গেছে, নীল দংশন, দংশন মানে কি, সাপ যখন দংশন করে, নীল দংশন মানে কি, সাপের দংশন খেয়ে মনে করো যে নীল হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই যে শামসুল হক এভাবে কি করছে, একজনকে মেরে ফেলছে। 3জন বন্ধু ছিল, রশিদ, জাফর এবং শামসুল, রশিদ, জাফর এবং শামসুল, রশিদ, জাফর এবং শামসুল, 3জন বন্ধু ছিল। তার ভিতরে শামসুল কি করছে, সে কি করছে, সে দুষ্ট প্রকৃতির ছিল, বদ ছিল, সে কি করছে, শত্রুতা বশত একজনকে গিয়ে নীল দংশন করছে, বা সাপের বিষ দিয়ে দংশন করে মেরে ফেলছে, যেটাকে আমরা বলতেছি নীল দংশন। কিন্তু এখন দেখো যে সে যে কাজটা করলো, এটা কি একটা নিষিদ্ধ কাজ না, এটা কি কোনো জায়গায় কোনো আইন মোতাবেক এটা কি মনে করো যে কি এটা কি অনুমতি প্রাপ্ত, হ্যাঁ, বা এটা কি মনে করো যে বৈধ, অবৈধ, অবৈধ মানে তো নিষিদ্ধ, দেখো বলছে নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ কাজ কি করছে, শামসুল হক করছে না। তাহলে এই শামসুল কি করলো, নীল দংশন করলো, যেটা একটা কি ছিল, নিষিদ্ধ কাজ। এখন এটা তো পুলিশ জানা গেছে, পুলিশ জানা কি করছে, ম্যাচে একদিন রেড দিছে, তাকে ধরতে আসছে, শামসুলকে ধরতে আসছে। এখন শামসুল রুম থেকে পালাইছে, রুম থেকে পালাইছে। তো শামসুল কোনোভাবে বুঝছে, 3জনই রুমে ছিল, ধরো 3জনই রুমে ছিল, 3জন রুমে ছিল, হঠাৎ করে শামসুল জানতে পারছে যে পুলিশ চলে আসছে, শামসুল মনে করে জানালা দিয়ে লাফ দিয়ে পালাইছে। জাফর পালাইতে নিছে, কিন্তু একটা রুম পার হয়েছে, ধরো এই রুমে 3জন ছিল, ঠিক আছে। জাফর এই যে শামসুল কি করছে, এখানে একটা জানালা ছিল, জানালা দিয়ে মনে করে লাফ দিয়ে পালাই গেছে। জাফর কি করছে, জাফর দরজা দিয়ে বের হয়েছে, বের হয়ে দৌড় দিতে নিচে, দেখে যে সামনে দিয়ে পুলিশ আসতেছে। তখন শামসুল কি করছে, এখানে একটা রুম ছিল, এই রুমের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। জাফর কি করছে, এই রুমের ভিতরে ঢুকে গেছে, এই যে জাফর। আর ভিতরে কে থাকলো তাহলে, রশিদ, রশিদ থাকলো না, শামসুল, জাফর, রশিদ ছিল 3জন। শামসুল খুন করছে, নীল দংশন করছে, নিষিদ্ধ কাজ করছে। শামসুল কি করছে, পুলিশের সাথে দেখে জামাতে পালাই গেছে। জাফর কি করছে, পালাইতে নিছে, দেখে সামনে পুলিশ, পরে না পালায় পাশে একটা রুম ছিল, সেই রুমের ভিতরে পলাই গেছে। তাহলে ভিতরে কে থাকলো, রশিদ একা, রশিদ একা থাকলো, ঠিক আছে। এখানে দেখো আমি দাগাইতে দাগাইতে অবস্থা কি হয়ে গেছে, দেখো 1 মিনিট আমি একটু এখানে মুছে দিই, তাহলে রশিদটা টের পাবা না পরে, ঠিক আছে। তাহলে রুমের ভেতরে কে থাকলো, রশিদ থাকলো একা রুমের ভেতরে। এখন পুলিশ যে কাকে ধরবে, পুলিশ যে কাকে ধরবে, রশিদকে ধরবে, কারণ 2জন তো পালাইছে। তো রশিদকে নিয়ে কিসে বন্দি করবে, জেলে। তো জেল মানে হলো কি, খাঁচা না, তাহলে রশিদকে নিয়ে কিসে বন্দি করছে, খাঁচায় বন্দি করছে, হ্যাঁ। এখন এই যে পুলিশ রশিদকে ধরলো, ধরে খাঁচায় বন্দি করলো, এই টাইমে জাফর কোথায় ছিল,
এই পাশের রুমে ছিল না। এখন এই যে পাশের রুম আর এই রুম, দুইটা রুম পাশাপাশি না, এই রুমের ভিতরে একটা দেয়াল ছিল, দেয়াল একটা ফুটা ছিল। এই ফুটা দিয়ে জাফর কি দেখলো, যে পুলিশ এসে রশিদকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করলো বা জেলে বন্দি করলো। ঠিক আছে, তাহলে পুলিশ যে রশিদকে ধরে নিয়ে খাঁচায় বা জেলে বন্দি করলো, এটা কে দেখছে? জাফর দেখছে। কই থেকে দেখছে? দেয়ালের ওপার থেকে দেখছে, দেয়ালের ফুটা দিয়ে দেখছে। হ্যাঁ, তাহলে শামসুল, রশিদ এবং জাফর তিনজন বন্ধুর ঘটনা দেখছো। ঘটনার মাধ্যমে আমরা কি পড়ে ফেললাম? একটা মুখস্থ টপিক খুব ইজিলি পড়ে ফেললাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপরে যাই আমরা। এখন আমরা পড়বো হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গানগুলো পড়বো আমরা। তার আগে আমি একটু দেখি কমেন্টগুলো একটু পড়ি যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, বুঝতেছো তো সবাই নাকি? স্ক্রিনে বা ভয়েসে কোনো প্রবলেম আছে কি? আচ্ছা যাই হোক, আশা করি নাই। ওকে, চলো তাহলে আমরা আবার শুরু করি। আমাদের হয়তো আর বেশি কিছু নাই, কম পড়া আছে। হ্যাঁ, প্রায় শেষের দিকে আমরা। হ্যাঁ, ও আমরা তো আর কয়েকটা ওগুলো বাদ রাখছি। আচ্ছা, ওগুলো পড়বো, সমস্যা নাই। দেখো, এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক গান গান পড়বো আমরা। হ্যাঁ, তো দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান পড়ি আমরা। প্রথম গান কি? এক নদী রক্ত পেরিয়ে। ঠিক আছে, এক নদী রক্ত পেরিয়ে। এই গানের গীতিকার শুরুকার দেখো একজনই, আতাউর রহমান। আতাউর রহমান, আতাউর রহমান। ঠিক আছে, তো এটা কি মনে রাখবা? দেখো, তুমি একটা নদী পার হইতেছো। কিসের নদী? রক্তের নদী। এক নদী রক্ত পেরিয়ে। তো তুমি যে একটা নদী পার হবা, ঠিক আছে, তো তুমি নদীটা কি উড়ে উড়ে পার হইতে পারবা? এই যে উড়, আতা উড়, উড় উড় মানে কি? উড়ে যা। উড় মানে উড়ে যা, আতা উড়। কিন্তু এখানে যদি সাগর বলতাম, যে এক, এটা সার না কিন্তু সাগর। হ্যাঁ, সার না, সরি, এটা হলো সাগর। এক সাগর রক্তের বিনিময়। তো তুমি আর প্যাঁচ লাগাইও না যে এখানে নদী রক্ত পড়ছিলাম নাকি রক্তের নদী পড়ছিলাম নাকি রক্তের সাগর পড়ছিলাম। তো তুমি মনে রাখবা যে উড়ে উড়ে নদী পার হওয়া যায়, সাগর কখনো উড়ে উড়ে পার হওয়া যাবে না। সাগর তো অনেক বড়, উড়ে উড়ে পার হইতে গেলে ঠাস করে সাগর ভিতরে পড়ে মরে যাবা। ঠিক আছে, ছোট ছোট নদী আছে না, সেই নদীগুলো পার হওয়া যায়। তো মনে করো যে একটা নদী ছিল রক্তের, ছোট একটা নদী, সেই নদীটা তুমি কি করছো? উড়ে উড়ে পার হয়ে গেছে। ঠিক আছে, উটটা কই থেকে আসছে? আতাউর রহমানের উট থেকে। হ্যাঁ, তো এক নদী রক্ত পেরিয়ে গীতিকার সুরকার দুইজনে কি? খান আতাউর রহমান। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, এখন আসি এক সাগর রক্তের বিনিময়ে। ঠিক আছে, এটা কি লেখছে দেখো? গোবিন্দ হালদার, সুরকারও গোবিন্দ হালদার। নিচে আসো, দেখো গোবিন্দ হালদার আর একটা জিনিস আছে। গোবিন্দ হালদার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এই গানটারও গীতিকার গোবিন্দ হালদার, সুরকার গোবিন্দ হালদার। কে দুইটা আমরা একসাথে পড়বো। কিভাবে পড়বো ভাইয়া? মনে রাখবা যে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে, ঠিক আছে, পূর্ব দিকে সূর্য ওঠে, তো পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন দেখে মনে হয় যেন এক সাগর রক্ত, এক সাগর রক্ত। ঠিক আছে, এক সাগর রক্ত। সরি, তো তুমি তো প্যাঁচ লাগাই ফেলতে পারো যে ভাইয়া পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন এক নদীর রক্ত নাকি এক সাগর রক্ত। আচ্ছা, সূর্য কোথায় ওঠে? আকাশে ওঠে। এখন আকাশ কি ছোট জিনিস? নদী তো ছোট। এখন আকাশকে কি তুমি নদীর সাথে তুলনা করতে পারবা না? আকাশ বড় জিনিস, বিশাল। ঠিক আছে, তো আকাশকে তুমি কার সাথে তুলনা করো? অবশ্যই বড় জিনিসের সাথে। তখন কি সাগরের সাথে তুলনা করবা? তাহলে পূর্ব দিগন্তে সূর্য ওঠে, ঠিক আছে, পূর্ব দিগন্তে সূর্য ওঠে। ঠিক আছে, তার পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন সেটা কিসের মতো লাগে? যখন দেখবো যে একদম প্রথম সূর্য উঠতেছে, লাল সূর্য, লাল একটা আভা থাকে, যেটাকে আমরা কি বলি? গোধূলি বলি, তাই না? তো এটা কিন্তু রক্তের মতো দেখা যায়, রক্তের মতো লাল। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারবো যে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন কি হয়? এক সাগর রক্তের মতো লাগে। ঠিক আছে, তাহলে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন এক সাগর রক্তের মতো দেখা যায়। সেজন্য কি এটা সম্পূর্ণ জিনিসটা কে? গোবিন্দ হালদার। ঠিক আছে, এইভাবে বলতে পারো যে গোবিন্দ হালদার পূর্ব দিগন্তের সূর্য ওঠাকে দেখে বলে এটা নাকি এক সাগর রক্ত। ঠিক আছে, এইভাবে একটু সাহিত্যিকদের মতো মনে রাখতে পারো। তাহলে গোবিন্দ হালদার বিষয়টা কিন্তু আমি বলে ফেললাম। এখন দেখো, এই যে গোবিন্দ হালদার, ধরো এটাই বলছে, গোবিন্দ হালদার কি বলছে? যে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে সেটাকে দেখতে এক সাগর রক্তের মতো লাগে। ঠিক আছে, একটা সাহিত্যিক কথা বলছে না?
তার মানে কি গোবিন্দ হালদার একজন কবি, একজন সাহিত্যিক। এখন ধরো তোমার রাস্তায় একদিন গোবিন্দ হালদার সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে, রাস্তায় একদিন কি হয়েছে, গোবিন্দ হালদার সাথে দেখা হয়ে গেছে। এখন তুমি চেনো গোবিন্দ হালদারকে, গোবিন্দ হালদারের লেখা তুমি পড়ো, কি লেখা পড়ছো, একটু আগে পড়ছো, গোবিন্দ হালদারের বিখ্যাত একটা লেখা, সেটা হলো যে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন সেটাকে এক সাগর রক্তের মতো লাগে, ঠিক আছে, এটা তুমি পড়ছো, এটা তোমার প্রিয়, তেমন গোবিন্দ হালদারও তোমার প্রিয়। এখন গোবিন্দ হালদার সাথে তোমার দেখা হয়েছে রাস্তায়, তুমি কি করবা, কিছু একটা দিবা, থ্যাঙ্কস হলেও দিবা। তো তুমি কি করছো, গোবিন্দ হালদারকে একটা ফুল দিছো, কি দিছো, একটা ফুল দিছো, এই যে দেখো মোরে একটি ফুলকে বাঁচাও বলে, তো ফুলটা কাকে দিছো তুমি, গোবিন্দ হালদারকে দিছো। আর গোবিন্দ হালদার, এখন গোবিন্দ হালদার তোমাকে তো কিছু দিবে, তুমি গোবিন্দ হালদারকে ফুল দিলা, সে এত বড় একটা কবি, সে কি তোমাকে খালি হাতে দিবে নাকি, সে তোমাকে দিছে, তুমি ছোট বাচ্চার জন্য তোমাকে একটা আপেল কিনে দিছে, কি দিছো ভাই, আপেল কিনে দিছে, হ্যাঁ, তাহলে তুমি গোবিন্দ হালদারকে কি দিলা, একটা ফুল দিলা, আর গোবিন্দ হালদার তোমাকে কি দিল, আপেল দিল, কি দিল ভাইয়া, ফুল দিলা, তুমি দিলা আপেল, ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন এই যে তুমি একটা কি করছো, তাহলে আমরা কি বললাম যে মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি, এই যে একটা গান আছে, সেই গানটার গীতিকার হলো গোবিন্দ হালদার, আর সুরকার হলো কে, আপেল মাহমুদ, হ্যাঁ। এখন দেখো এই যে তোমাকে যে আপেলটা দিল, ঠিক আছে, এই আপেল পাওয়ার আগে তুমি কি করছো, এই আপেল পাওয়ার জন্য তুমি একটু আগে কি করছিলা, মনে করো যে একটু আগে তুমি আপেল পাওয়ার জন্যই একটা নদী পার দিছিলা, কিভাবে দিছিলা, উড়ে উড়ে দিছিলা, তাই না, যেটাকে আমরা আত্মার বললাম। এখন তুমি, তোমার ইচ্ছা হয়েছে যে তুমি সাগর পার দিবা, কি পার দিবা, সাগর পার দিবা, কিন্তু তুমি সাগর পার দিতে যাও, ওই যে বললাম যে তুমি উড়ে উড়ে নদী পার দিতে পারবা কিন্তু সাগর পার দিতে পারবা না, কিন্তু না, তুমি মনে করছো নদী যেহেতু পার দিতে পারছি সাগরও পার দিতে পারবো, কিন্তু তুমি সাগর পার দিতে যায় দেখো সাগরের আর তীর কিন্তু তুমি সাগর পার দিতে যায় দেখতেছো কি সাগরের আর তীর খুঁজে পাচ্ছ না, এই যে বলছি তীর হাওয়া ঢেউয়ের সাগর, তীর হারায় এই ঢেউয়ের সাগর, ঠিক আছে। তাহলে তুমি এখন কি করবা, এই যে তোমাকে কি গোবিন্দ হালদার একটা আপেল দিল, এই আপেলটা নিয়ে তুমি সাগর পার দিবা, ঠিক আছে, এই যে আপেল, এই আপেলটা নিয়ে তুমি কি করবা, সাগর পার দিবা, কিন্তু সাগর পার দিতে যা কি দেখলা, যে সাগরের তীর নাই, তীর খুঁজে পাচ্ছ না তুমি, ঠিক আছে, শুধু ঢেউ আর ঢেউ। তাহলে তীর হারাই ঢেউয়ের সাগর তুমি কিভাবে পাড়ি দিচ্ছিলে, হাতে একটা আপেল নিয়ে, ঠিক আছে, যে আমি এখানে আঁকাই দিই, এটা হলো তুমি, তোমার হাতে একটা কি আছে, একটা হলো আপেল, এটা হলো একটা আপেল, হ্যাঁ, যাই হোক এটা আপেল হলো না কি হলো আল্লাহ ভালো জানে, যাই হোক মনে করো এটা একটা আপেল। তো তুমি আপেলটা নিয়ে কি করতেছো, একটা সাগর পাড়ি দিচ্ছ, ঠিক আছে, আগে নদী পাড়ি দিচ্ছিল উড়ে উড়ে, এখন সাগর পাড়ি দিতে গেছো আপেলটা হাতে নিয়ে, কিন্তু তুমি তো তোমার বলছিলাম যে নদী তো ছোট পার দিতে পারবো উড়ে উড়ে, কিন্তু সাগর তো বড় পারবা না, তুমি তারপরেও কনফিডেন্টলি কি করছো, একটা আপেল হাতে নিয়ে পার দিতে গেছো, দিতে চাই দেখো যে না, কিন্তু তীরটা খুঁজে পাই না, তীর হারা একটা ঢেউয়ের সাগরে পড়ে গেছো তুমি, হ্যাঁ, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে, যে সালাম সালাম হাজার সালাম, এটা হাজার, হ্যাঁ, সালাম সালাম হাজার সালাম, দেখো এটার গীতিকার হলো ফজলে খোদা আর সুরকার হলো আব্দুল জব্বার, ঠিক আছে। এখন দেখো সালাম সালাম হাজার সালাম, এটা একটি এই যে এখানে ওয়ার্ডগুলো আছে সালাম, ঠিক আছে, সালাম, সালাম নামটা আসলে কই থেকে আসছে, দেখো সালাম জিনিসটা কই থেকে আসছে, সালাম একটা ইসলামের বিষয় না, ইসলাম ইসলামের সাথে রিলেটেড, মুসলিমদের সাথে রিলেটেড সালাম জিনিসটা, আমরা সালাম দিই মুসলিমরা, হ্যাঁ, তো সালামের সাথে তার মানে কি খোদার একটা বিষয় থাকবে, ঠিক আছে, আল্লাহর একটা বিষয় থাকবে খোদা, এবং আল্লাহর একটা নাম আছে, নাম কি, আল্লাহর একটা গুণবাচক নাম আছে হলো জব্বার, ঠিক আছে, তুমি মনে রাখবা, তো এটা তুমি ইজিলি মনে রাখতে পারবা, মনে রাখবা যে সালাম সালাম হাজার সালাম এর সাথে হলো ইসলামের রিলেটেড একটা হলো গীতিকা, সেটা হলো ফজলে খোদা, সুরকার হলো কি আব্দুল জব্বার, ঠিক আছে, এভাবে রিলেট করে পড়তে পারবা। তারপরে দেখো দেখো এখানে দেখো একটা কথা বলছে যে সব কটা জানালা খুলে দাও না, এই গানটাও অনেক ফেমাস, আমরা অনেকে শুনছি, সব কটা জানালা খুলে দাও না, তোমাদের বাসায় তুমি যখন ধরো বাসায় শুয়ে আসো, এখন তুমি মনে করো যে দেখতেছো যে রুম অন্ধকার হয়ে আসছে, হ্যাঁ, তো জানলাগুলো খুলে দেওয়া দরকার, কারণ তোমার বাসায় দিয়ে একটা ছোটখাটো বাচ্চা আছে, তুমি কি নিজে যা খুলবা না, তুমি বলবা যে এ বাবু বাচ্চা, এ বাবু কি করো জানলাটা খুলে দাও, তো তুমি সেটা কিন্তু বলবা, তো দেখে যে বাবু, বাবুকে কি বলবা যে বাবু সব কটা জানালা খুলে দাও, হ্যাঁ, তাহলে তুমি বাসায় বসে আসো, বাচ্চাগুলোকে কি বলতেছো যে বাবু সবগুলো জানালা খুলে দাও। তারপর কি আছে, কারার ওই লৌহ কপাট, এটা কাজী নজরুল ইসলাম বিখ্যাত একটা গান, এটা আমরা অলরেডি জানি, এটা কিন্তু আধা মুখস্থ করার কিছু নেই, কারার ওই লৌহ কপাট না। তারপরে এখন দেখো যে এই পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ঠিক আছে, ওকে, এই চারটা নাম মনে রাখবা, যে আবু জাফর, ঠিক আছে, আবু জাফর, ঠিক আছে, ওকে। দেখো এটা মনে রাখা একটা ট্রিক্স আছে, সেটা হলো যে জাফর, এখন আবু জাফর মনে রাখে না রেখা তুমি মীর জাফর মনে রাখতে পারো, কারণ তোমার মনে রাখা লাগবে জাফর কথাটা, তোমাকে কখনো অপশনে আবু জাফর আর মীর জাফর দুটা কিন্তু একসাথে দিবে না,
ঠিক আছে, একটা আবু জাফর থাকবে আর এর ভেতর থেকে মনে করো যে আরো 3টা অপশন দিবে। কখনোই একই নামের শুধুমাত্র টাইটেল আবুর জায়গায় মীর বসায় টাইটেল চেঞ্জ করে কখনো নাম দিবে না, দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো তুমি জাফর মনে রাখলে কিন্তু হইল, আবু হোক আর মীর হোক সেটা বিষয় না। তোমরা কি জানো মীর জাফর একটা আমাদের ইতিহাসের সাথে আমরা পড়ছিলাম যে মীর জাফর কি করছিল? মীর জাফর একজন বিশ্বাসঘাতক ছিল, তাই না? মীর জাফর, তো মীর জাফর কি করছিল? বিশ্বাসঘাতক। তো মীর জাফর বিশ্বাসঘাতকতা করার কারণে কি হয়েছিল? ঝামেলা পড়তে হয়েছিল, তাই না? তো তার মানে দেখো এখানে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা 4টা নাম আছে, 4টা নাম মুখস্থ করা ঝামেলা না, এটা কিন্তু একটা ঝামেলার কাজ। তো আমরা একটা দুইটা মুখস্থ রাখতে পারি, এতগুলো মুখস্থ করা ঝামেলা না। তো যেহেতু 4টা নদীর নাম আছে, 4টা নদীর নাম মুখস্থ রাখা ঝামেলা, ঠিক সেম ভাবে আবু জাফর মানেও কি, মীর জাফর মানে হলো একটা ঝামেলা, ঠিক আছে? এটা মনে রাখবা। আর একটা থাকলো বাদ, এটা হলো কি যে একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে, ঠিক আছে? এটার হলো তোমার গীতিকার হলো গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার হলো আনোয়ার পারভেজ। এটা একটু কষ্ট করে মুখস্থ করবা, এটার জন্য কোনো ট্রিক্স আমি দিলাম না, ঠিক আছে? তারপরে আচ্ছা দেখো, তারপরে এখানে একটা আছে, সেটা হলো আচ্ছা এখানে ইসলাম আছে, এই ইসলাম নামটা হলো আগের নামের, এই যেখানে কাজী নজরুল ইসলাম, ওই নামটা ইসলামটা এখানে চলে আসছে, হ্যাঁ ওই যাই হোক। তারপরে এখানে আছে দেখো ধন্য ধান্য পুষ্প ভরা, নামটা দেখো কঠিন, সুরকার গীতিকা দুজনই একজনই, সেটা হলো দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, দেখো এটা মনে করো যে আমি পার্সোনালি কিভাবে মনে রাখি সেটা আমি তোমাদের বলি। দেখো এতক্ষণে যতগুলো নাম বললাম, দেখো এক সাগর রক্তের বিনিময়ে মোরে একটি ফুলকে বাঁচাও বলে সালাম সালাম, ঠিক আছে? সবগুলাই কিন্তু দেখো একদম ইজি ইজি গান, ইজি ইজি উচ্চারণ করা, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন করা কিন্তু খুব ইজি। কিন্তু আছে ধন্য ধান্য পুষ্প ভরা, নামটা কঠিন। ধন্য ধান্য পুষ্প ভরা নামটা কঠিন না? দেখো এর যে লিখছে এর নামও কঠিন, ঠিক আছে? কঠিন মানেই কঠিন। ধন্য ধান্য পুষ্প ভরা নামটাও কঠিন, দ্বিজেন্দ্রলাল রায় এই নামটাও কঠিন। তো কঠিনের সাথে কঠিন মিলে গেছে, হ্যাঁ ওকে। তারপরে এখন এখানে আসো, আমরা এখন মুক্তিযুদ্ধ বিভিন্ন গ্রন্থ এবং লেখকের নামগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে? দেখো এখানে বলছে অবরুদ্ধ 9 মাস, ঠিক আছে? অবরুদ্ধ 9 মাস। আচ্ছা একটু আগে আমরা যে বললাম আতাউর রহমান, ঠিক আছে? আতাউর রহমান কি করছে? এক নদী রক্ত পার দিছে। তুমি তো এই আতাউর রহমানের এক নদী রক্ত পার দেওয়া, আতাউর রহমান কি করছে? একটা নদী পার দিছিল উড়ে উড়ে। তুমি এটা দেখে তো আপেল হাতে এনে কি করছিলা? এই যে অনেকটা আগে বললাম, যে আবার একটু রিকল করে দেখো, আতাউর রহমান এক নদী রক্ত পার দিছিল কিভাবে? উড়ে উড়ে। এটা দেখে তুমি উড়ে উড়ে পার হইতে চাইছিলা কি? একটা হাতে একটা আপেল নিছিলা, নিয়ে একটা সাগর পার হইতে চাইছিলা, কিন্তু পার হইতে যা কি দেখলা যে সাগরে আর তীর খুঁজে পাইতেছো না। লাস্টে কি হয়ে গেল? তীর হারা একটা ঢেউয়ের সাগরে পড়ে গেছো তুমি আপেল হাতে নিয়ে, হ্যাঁ? তো তোমার মনে কি কখনো প্রশ্ন আসে নাই যে তুমি যে ওই আতাউর রহমানকে দেখে যে তুমি পার হইতে গেলা সাগর, ঠিক আছে? আতাউর রহমান কেন নদী পার হয়েছিল? হ্যাঁ, এই আতাউর রহমান কেন নদী পার হইতে গেছিল? এটা কি তোমাদের মানে একটু প্রশ্ন আসলো মনের ভেতরে যে কেন আতাউর রহমান নদী পার হইতে গেল? তো আতাউর রহমানের নদী পার হওয়ার কিন্তু একটা ঘটনা আছে। সে ঘটনা কি জানো? আতাউর রহমান 9 মাস অবরুদ্ধ ছিল একটা ঘরে। আতাউর রহমান কি ছিল? 9 মাস অবরুদ্ধ ছিল একটা ঘরে। সে কারণে সে ভাবছে, মনে করো যে তাকে এমন একটা ঘরে আটকা রাখা হয়েছে, সেই ঘরের চারপাশে কোনো মানুষ থাকে না, শুধু চারপাশে নদী, ঠিক আছে? এখন সে নদীতে কিভাবে, সে মনে করে যে কোনোভাবে ঘর থেকে বের হয়েছে, এখন ঘর থেকে বের পার হবে কিভাবে? নৌকা নাই, কোন লোকজন নাই। তখনই সে নিরুপায় হয়ে নদীটা উড়ে উড়ে পার হয়েছিল, ঠিক আছে? তো আতাউর রহমানই খান, একই লোক কিন্তু, হ্যাঁ, খান আতাউর রহমান বা আতাউর রহমান খান, সে কি করেছিল? 9 মাস একটা রুমে অবরুদ্ধ ছিল, ঠিক আছে ওকে। তারপরে দেখো মেজর এম এ জলিল, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, ঠিক আছে? মেজর মানে কি? মেজর আসলে টাইটেল কাদের দেওয়া হয়? সেনাবাহিনী, ঠিক আছে? সেনাবাহিনীদের তো আসলে মেজর টাইটেলটা দেওয়া হয়, তাই না? এবং তুমি মনে রাখবা যে সেনাবাহিনীদের হাতে আসলে কি বলে যে রক্ষিত এবং অরক্ষিত থাকার যে বিষয়, এই যে একটা বর্ডার, এই বর্ডারটা রক্ষা করে কারা? সেনাবাহিনী, মেজর, এরাই তো করে। এবং এটা যদি রক্ষিত না হয়, অরক্ষিত থাকে, সেটা কাদের জন্য হবে? মেজরদের জন্য হবে। তার মানে এই যে অরক্ষিত এবং রক্ষিত বিষয়, এগুলো কাদের জন্য হয়? মেজরের জন্য হয়। তাহলে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা কার? মেজর এম এ জলিলের, হ্যাঁ ওকে। তারপরে দেখো আমি বীরঙ্গনা বলছি, এটার লেখকের নাম হলো নীলিমা ইব্রাহিম, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো যে বীরঙ্গনা, বীরঙ্গনা কাদেরকে বলা হয়? হ্যাঁ বলো তো, বীরাঙ্গনা কাদের বলা হয়? এবং বীরঙ্গনা উপাধিভুক্ত কি বলে কয়জন ছিল?
বীরঙ্গনা উপাধিভুক্ত কি বলে যে উপাধি পাইছে আসলে কয়জন, ঠিক আছে? আর বীরঙ্গনা কাদেরকে বলা হয় সেটা একটু বলবা। তাহলে আমি বীরঙ্গনা বলছি, এটা লেখকের নাম কি? নীলিমা ইব্রাহিম, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে? তবে দেখো বলছে আমরা বাংলাদেশি না বাঙালি, আব্দুল গাফফার চৌধুরী, ঠিক আছে? এখন দেখো এটা মনে রাখার জন্য একটা সুন্দর ঘটনা বলি বা একটা মজার টেকনিক বলি, সেটা হলো ধরো তুমি একটা মেয়েকে পছন্দ করো, সেই মেয়েটাকে বিয়ে করতে চাও, ঠিক আছে? কিন্তু তুমি গরিব, আর কি বলে যে সে মেয়েটা খুব বড় লোক, ঠিক আছে? এখন তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চাও তার বাবা চৌধুরী বংশের লোক, এটা তো স্বাভাবিক। তুমি যেহেতু গরিব, তাহলে তোমার যাকে বিয়ে করতে চাও তার বাবা তো চৌধুরী বংশের লোকই হবে। সে লোকটার নাম কি? আব্দুল গাফফার চৌধুরী, চৌধুরী বংশের লোক, ঠিক আছে? এখন চৌধুরী সাহেবের কথা, সে তার মেয়েকে বাংলাদেশি মানুষের সাথে বিয়ে দেবে না। বড় লোক মানুষ, তার ইচ্ছা সে বিদেশি মানুষের সাথে তার মেয়েকে বিয়ে দিবে। তো তখন তুমি চৌধুরী সাহেবকে যা কি বলবা? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু কি যেন বলে, ওইটা তো বলবো না, না সরি, যাই হোক, তুমি যা বলবা যে চৌধুরী সাহেব, যেহেতু চৌধুরী সাহেব কি করবে না, তার মেয়েকে বাঙালিদের সাথে বিয়ে দিবে না, ঠিক আছে? তো বা বাংলাদেশিদের সাথে বিয়ে দিবে না, হ্যাঁ বাঙালি না, সরি, বাংলাদেশিদের সাথে বিয়ে দিবে না, বিদেশিদের সাথে বিয়ে দিবে। তো তখন তুমি কি বলবা? যে আব্দুল গাফফার চৌধুরীকে যা বলবা যে চৌধুরী সাহেব, আমরা বাংলাদেশি না, আমরা বাঙালি, ঠিক আছে? কি বলবা? যেহেতু চৌধুরী সাহেব তার মেয়েকে বাংলাদেশিদের সাথে বিয়ে দেবে না, তুমি যা বলবা যে চৌধুরী সাহেব, আমরা বাংলাদেশি না, আমরা বাঙালি, ঠিক আছে? ওকে, তারপর দেখো জাহানারা ইমামের দুইটা কি বলে গ্রন্থ আছে, একটা হলো ৭১ দিন, ঠিক আছে? আর একটা হলো বিদায় দেমা ঘুরে আসি। এমন রাখতে পারো যে জাহানারা ইমাম ৭১ বিদায় দেয়, ৭১ বিদায় দেয়, জাহানারা ইমাম ৭১ বিদায় দেয়, বা এটা আমাদের অনেকেরই মুখস্থ, আমরা ছোট থেকে এই দুইটা জিনিস পড়ে আসতেছি, ৭১ দিনগুলি, হ্যাঁ, ইভেন এটা আমাদের সম্ভবত 19-এ ছিল। ওকে, তারপরে দেখো রাবেয়া খাতুন, রাবেয়া খাতুন এটা একটু স্পেসিফিক মনে রাখবা, সেটা হলো ৭১ নিশান ফেরি সূর্য, ঠিক আছে? সূর্য রাবেয়া, ঠিক আছে? সূর্য রাবেয়া মনে রাখতে পারো। তারপরে দেখো নিচে আসো, দেখো এখন এই যে সেলিনা হোসেন আর শাহরিয়ার কবির, এই দুইজন ছিল ভাই বোন, ঠিক আছে? দুইজন ছিল কি ভাই বোন, সেলিনা হোসেন এবং শাহরিয়ার কবির দুইজন ছিল ভাই বোন, ঠিক আছে? এবং দুজন ভাই বোন ছিল, এবং তারা ছিল মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে? এবং কোনোভাবে মনে করো যে মুক্তিযুদ্ধে তারা তার বাবা মাকে হারায় ফেলে, ঠিক আছে? সেলিনা হোসেন ছিল কি বলে বোন, এবং শাহরিয়ার কবির ছিল ভাই, ঠিক আছে? তো সেলিনা হোসেন এবং শাহরিয়ার কবির দুইজন ভাই বোন, তাদের বাবা মা মারা যায়, ঠিক আছে? তাদের বাবা মা কি হয়? তাদের বাবা মা মারা যায়, তাহলে তারা ইতিম, তারা কি হয়ে যায়? আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে কি হয়, তারা ভাই বোন ইতিম হয়ে যায়, তাহলে তার মানে কি তাদের জীবনযাপন করা খুবই কষ্টের হয়ে যাবে না? খুবই কষ্টের হয়ে যাবে। এখন কার মতো কষ্টের হয়ে যাবে? তোমরা যদি খ্রিস্টান ধর্মে যারা, তাদের খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে বা যারা আসো, তারা জানো যে যিশু খ্রিস্ট যে ছিল, যিশু খ্রিস্ট, সে আসলে কি খুব কষ্টের সাথে জীবন পালন করছে না, ঠিক আছে? তো এই সেলিনা হোসেন এবং শাহরিয়ার কবির খুবই কষ্টে দিন যাপন করতেছিল, ঠিক আছে? এতটাই কষ্টে যাপিত জীবন ছিল তাদের, দেখো যাপিত জীবন ছিল যে তাদের জীবনটা যেন ছিল ৭১ যিশু, ঠিক আছে? তারা যেন ছিল ৭১ যিশু, ঠিক আছে? মানে যিশু তো ছিল আরো আগে, যিশু খ্রিস্ট তো আরো আগে ছিল। তো ওরা এতটাই কষ্টে ছিল যে যিশু তার জীবনে যতটা কষ্ট পাইছে, তারা যেন ৭১ ততটা কষ্ট পাইছে। এই জন্য শাহরিয়ার কবি বলছিল যে আমি হলাম ৭১ যিশু। সেলিনা হোসেন বলতেছে আমাদের যাপিত জীবন, শাহরিয়ার কবি তখন বলতেছে যে যেন ৭১ যিশু, ঠিক আছে? তো তাদের ভাই বোনের ঘটনাটা কিন্তু খুবই কি বলে যে মর্মান্তিক একটা ঘটনা, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে যে গ্রামীণ ফোন ও প্রথম আলো, ঠিক আছে? গ্রামীণ ফোন ও প্রথম আলো, গ্রামীণ ফোন এবং প্রথম আলোর ভিত্তিতে কি বলে প্রথম আলোতে একটা প্রকাশ করা হয়েছিল একটা লেখা, সেটা হলো ৭১ চিঠি, ঠিক আছে? এটা আসলে পত্র সংগ্রহ, বিভিন্ন চিঠি সংগ্রহ করে করে সেটা আসলে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে? এবং এখানে বলছে দ্য রেপ অফ বাংলাদেশ, লিগ্যাসি অফ ব্লাড, এই অ্যান্থনি মাস্কারেনহাস, হ্যাঁ, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করছি তখন কিন্তু এই দুইটা জিনিস পড়ে ফেলছি, এবং এই যে এটা পড়ছি অ্যালেন গিন্সবার্গে, হ্যাঁ, অ্যালেন গিন্সবার্গ, এই অ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন জশন রোড, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? তাহলে কিন্তু এই তিনটা বিদেশি যে লেখক ছিল যারা আসলে বাংলাদেশ নিয়ে লেখালেখি করছে, এটা কিন্তু আমরা অনেক আগে পড়ে ফেলছি। আশা করি এটা নতুন করে পড়ার কিছু নাই, ঠিক আছে? তারপর দেখো বলছে যে ৭১ বিজয় গাথা, এটা হলো মেজর রফিকুল ইসলাম, ঠিক আছে? এই মেজরের সাথে আবার এই মেজরটা করে ফেলো না, মেজর এম এ জলিল, ঠিক আছে? কি বলে যে
কি বলে প্যাস লাগা ফেলো না, হ্যাঁ ওকে। তারপরে দেখো বলছে যে মা, ঠিক আছে, মা আনিসুল হক, মায়ের লেখক হলো আনিসুল হক, আর এ গোল্ডেন এজ তাহমিমা আনাম, ঠিক আছে। এই 3-4টা একটু কষ্ট করে মনে রাখবা, বাদ বাকিগুলো কিন্তু কি আমি টিক্স দ্বারা বুঝাই দেন কি মনে রাখা লাগবে, হ্যাঁ। তাহলে এখানে কি তোমাদের সবগুলো হয়ে গেল। তারপরে এখন আসো যে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য এবং ভাস্কর্য, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য এবং ভাস্কর্য। এখানে দেখো যে এখানে আমাদের স্থাপত্য, ভাস্কর্য, স্থান এবং স্থপতি 3টা কিন্তু পড়া লাগবে, ঠিক আছে। তো আমি স্থাপত্য এখানে ম্যাক্সিমামগুলো আসলে তোমাদের মুখস্থ করা লাগবে, এখানে তেমন টিক্স কাজে লাগে না, ঠিক আছে, তেমন টিক্স কাজে লাগে না, মুখস্থ করা লাগবে। তারপরেও খুব একটা রাখি না আমি, বাইশ কয়েকটা দিচ্ছি, এবং দেখো আমি একটু দেখে যতটা পারি সহজ করে দেওয়ার চেষ্টা করি। জাতীয় স্মৃতিসৌধ সাভার, এটা তো আমরা জানি, এটা কিন্তু ছোট থেকে জানি, শুধু স্থপতির নামটা মুখস্থ করে একটু কষ্ট করে। তারপরে জাগ্রত চৌরঙ্গি, ঠিক আছে, দেখো জাগ্রত চৌরঙ্গি এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য, মনে রাখবা এই বিশেষ করে প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম, ঠিক আছে, প্রথম ভাস্কর্য, উপন্যাস, গান, এগুলো কিন্তু আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে, এগুলো সামনে বেশি, হ্যাঁ। তাহলে জাগ্রত চৌরঙ্গি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য। এই যে চৌরঙ্গি আছে না, চৌ থেকে মনে রাখবা চৌরাস্তা, তাহলে জাগ্রত চৌরঙ্গি এটা কোথায়, চৌরাস্তা, স্থপতিকে আব্দুল রাজ্জাক, ঠিক আছে। তারপর দেখো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মনে রাখবা যে ঢাকার মিরপুরে যারা থাকে তাদের বুদ্ধি বেশি, হ্যাঁ, ঢাকার মিরপুরে যারা থাকে তাদের কি বুদ্ধি বেশি, ঠিক আছে। এটার স্থপতিকে মোস্তফা হারুন কুদ্দুস, ঠিক আছে ওকে। তারপরে দেখো মুজিবনগর স্মৃতিসৌধ, এটা কোথায় হবে, মুজিবনগর মেহেরপুরে হবে, মেহেরপুর তো মুজিবনগরের সাথে রিলেটেড, তাই না, এর জন্য কিন্তু এটা ওইভাবে মুখস্থ খুব একটা কঠিন হবে না, মনে রাখাও কঠিন হবে না, হ্যাঁ। এবার স্থপতি হলো কি শামীম শিকদার, সরি তানভীর কবির। তারপর দেখো স্বোপার্জিত স্বাধীনতা, এটা টিএসসিতে আছে, হ্যাঁ, এটার স্থপতি হলো শামীম শিকদার। অপরাজেয় বাংলা, ঠিক আছে, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সৈয়দ আবদুল্লাহ খালেদ। তারপরে সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটা হলো আমিদুজ্জামান খান। সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিতুন কুণ্ডু, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা কোথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিতুন কুণ্ডু স্থপতি। চেতনা 71, এটা হলো পুলিশ লাইন্সে, ঠিক আছে, পুলিশ লাইনদের মোহাম্মদ ইউসুফ। এবং দেখো যে বিজয় 71 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো এভাবে মনে রাখতে পারো যে আমরা যদি পুলিশদের চেতনা ধারণ করি তাহলে বাংলাদেশে বিজয় আনতে পারবো। কোথায় বিজয় আনতে পারবো, বাংলাদেশে বিজয় আনতে পারবো, ঠিক আছে, এমন রাখতে পারবো। এবং চেতনা কথাটা আসছে ইউসুফ থেকে, ওই যে আমাদের ইউসুফ সরকার, হ্যাঁ, ইউনুস না, যাই হোক ইউসুফ সরকার বলবো আমরা, যে আমরা বর্তমানে কার চেতনাকে ধারণ করতেছি বলো তো, অবশ্যই ইউসুফ সরকারের চেতনাকে কিন্তু আমরা ধারণ করতেছি। তাহলে চেতনা 71 স্থপতিকে মোহাম্মদ ইউসুফ, ঠিক আছে। আর বিজয় 71, ঠিক আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা কি রয়েছে সেটা আসলে কি খন্দকার বদরুল ইসলাম, ঠিক আছে। তো আশা করি আর কারো কোনো প্রবলেম নাই এখানে। তারপরে এখন দেখো জাতীয় বিষয় বলে এখানে অনেক কিছু আমি দিছি, এখানে আমি মনে করি জাস্ট রিডিং দিবা, রিডিং পড়লেই হয়ে যাবে, রিডিং পড়লেই দেখবা যে হয়ে গেছে। জাতীয় ভাষা কি, জাতীয় সঙ্গীত কি, পাখি কি, ফুল কি, এগুলো কি মুখস্থ করা লাগবে, তোমরা এমনি জানো, ঠিক আছে। কিছু কিছু জায়গা হয়তো জানতে পারবা, মানে একটু কি বলে যে না জানা থাকতে পারে, সেটা যেমন জাতীয় গ্রন্থাগার, জাতীয় জাদুঘর, ঠিক আছে, পতাকা তো জানো, কবিও জানো, পার্ক জানো কিনা জানি না, না জানলে জেনে নাও, ঠিক আছে। জাতীয় খেলাও জানো, জাতীয় স্মৃতিসৌধটা জেনে নিবা, জাতীয় দিবস 26 মার্চ কিন্তু পড়াইছিলাম আমি, জাতীয় স্টেডিয়ামটা পড়বা, এই যেগুলো লাল দাগ দিয়ে দিলাম এগুলো দেখবা যে হয়তো 2-1টা জানো না, বা অনেকে এগুলোও জানে, ঠিক আছে। বাদ বাকি সবগুলো দেখবা যে তোমরা জানো আগে থেকে, তো একটু রিডিং দিবা, এগুলা রিডিং দিলে দেখবা যে ইজি হয়ে যাবে। তারপর দেখো জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় মনোগ্রাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবা, ঠিক আছে, ডিজাইনারকে, ঠিক আছে। তারপর জাতীয় প্রতীক ব্যবহার অধিকার কার কার আছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তারপরে এখানে আসো, দেখো কি বলছে যে জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের জন্য সে বর্ণনা করা হয়েছে 4-3, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, এখানে যা আছে রিডিং পড়লে পাইরে যাবা। তারপরে কি কি আছে এখানে, তারপর দেখো এখানে বলছে জাতীয় ফুল ফল বৃক্ষ, এগুলা এই দেখো এখানে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ক্লাস 9-10 পড়ছো, বিশ্বাস করো 9-10 পড়ে আসছো। দেখো আমি বলি যে সাদা রঙের শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি, নিমফিয়া নাউচালি, এটা তোমরা পড়ে আসছো 9-10 না পড়লে ইন্টারে পড়ে আসছো তোমরা, আমি শিওর পড়ে আসছো। বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা ফুল, ইংরাজি নাম ওয়াটার লিলি, এটা তো ক্লাস 1-এর বাচ্চা পারে। কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস, এটারও ফাইল আছে, এটা 9-10 পড়ে আসছো। আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা 9-10 পড়ে আসছো। এগুলা ইজি জিনিস, ঠিক আছে, এগুলো আসতে পারে, ইজি জিনিস, ঠিক আছে। জোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, এটা তো বইই বাঁচছে তোমাদের,
ঠিক আছে, এই যে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম তেনুয়ালোসা ইলিশা, এগুলো পড়ে আসছো। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগ্রিস, এটা কিন্তু পড়ে আসছো অলরেডি। ঠিক আছে, তারপরে জাতীয় বন ও চিড়িয়াখানা, এগুলো রিডিং দিবা। রিডিং দিলে দেখবা যে সব, সরি, রিডিং দিলে দেখবা যে এগুলো সব পেরে যাইতেছে একা, হ্যাঁ পেরে যাবা, সব পেরে যাবা। কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়া লাগবে। ইউনেস্কো সুন্দরবনকে ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কবে? ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন কোনটা? এগুলো কিন্তু আমাদের জানা লাগবে। হ্যাঁ, যাই হোক, এখানে সবগুলা পড়বা, সবগুলাই পড়া লাগবে, সবগুলাই পড়া লাগবে। হ্যাঁ, এখানে সবগুলো পড়া লাগবে। আচ্ছা, এখন দেখো বাংলাদেশের বর্ষ, ঠিক আছে, স্মৃতিসৌধ, তারপর জাদুঘর, এই জিনিসগুলো একটু পড়ো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্মৃতিসৌধ এবং জাদুঘর, হ্যাঁ, সাভারে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, শাহবাগে। ঠিক আছে, যাই হোক, আরও কিছু আছে এখানে, স্থপতি, তারপরে কি বলে উদ্বোধন করে কি, এই জিনিসগুলো এখানে আছে, একটু দেখে নিবা। হ্যাঁ, তারপরে দেখো বাংলাদেশের বর্ষ, এটা মনে রাখা খুবই ইজি। দেখাম বলি, বিনিয়োগ বর্ষ কত? 1997 সাল। ধরো তুমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের শিক্ষার হার বাড়াইতে চাও, আমার কথাটা বুঝো, তুমি বাংলাদেশের শিক্ষার হার বাড়াইতে চাও, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি বিনিয়োগ করছো। কত সালে করছো? 1997 সালে। তাহলে বিনিয়োগ বর্ষ কত হবে? 1997 সাল। ক্লিয়ার? তারপরে তুমি যেহেতু শিক্ষার হার বাড়াবা, তার মানে কি তোমাকে গ্রন্থ কেনা লাগবে, বই কেনা লাগবে। সেই গ্রন্থ কিনছো কবে? গ্রন্থ মনে করো যে ম্যানেজ হয়েছে বা গ্রন্থের ব্যবস্থা করছো 2002 সালে। তারপরে বছরে দেখো গ্রন্থ ম্যানেজ করতে করতে 2002, তারপর 2003 সালে কি হলো? অনেক গ্রন্থ হয়ে গেল। এখন অনেকগুলো গ্রন্থ রাখার জন্য একটা গ্রন্থাগার দরকার, তাহলে গ্রন্থাগার বর্ষ সেটা 2003। তারপরে বছরে দেখো, এখন তুমি কি করছো দেখো, আমি যদি আগের পেজে একটু যাই, যে 1997 সালে বিনিয়োগ করছিলাম পড়াশোনা মান উন্নয়নের জন্য। ঠিক আছে, সেটার জন্য কি হলো? 2002 সালে গ্রন্থ আসলো অনেকগুলা, আস্তে আস্তে এতটাই গ্রন্থ হলো যে 2003 সালে তোমাকে গ্রন্থাগার করা লাগলো। এখন গ্রন্থাগার আছে, গ্রন্থাগারে গ্রন্থ আছে, মানে বই আছে। তার মানে কি শিশুরা এখন পড়াশোনা করবে, শিশুরা এখন কি করবে? পড়াশোনা করবে। ঠিক আছে, 3 সাল গেল, 4 সাল থেকে শিশুরা পড়াশোনা শুরু করলো। ঠিক আছে, এবং শিশুরা পড়তে পড়তে বিজ্ঞান চর্চা শুরু করলো 5 সাল থেকে, এবং পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি শুরু করলো তারপরে বছরে 16 বছর থেকে। তাহলে দেখো সিকোয়েন্সটা দেখো, তুমি বিনিয়োগ করলা শিক্ষার মান উন্নয়ন করার জন্য, গ্রন্থ আসলো 2, 3, 4, 5, 6 সিরিয়ালে, কিন্তু গ্রন্থ আসলো, গ্রন্থাগারে রাখলা, শিশুরা গ্রন্থ পড়তেছে, বিজ্ঞান চর্চা করলো, প্রযুক্তি চর্চা করলো। তাহলে গ্রন্থ, গ্রন্থাগার, শিশু, বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, এভাবে একবার দুবার পড়লে কিন্তু ইজি। এখন দেখো তাহলে শিশুরা কি করলো? বিজ্ঞান চর্চা করছে, প্রযুক্তি চর্চা করছে, অনেক আধুনিক হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমার দেশ বিনিয়োগ করে কতটা আধুনিক হইলো সেটা দেখার জন্য তো বিদেশ থেকে লোক আসবে। তো লোক যারা, তাদেরকে আমরা কি বলি? পর্যটক বলি। তাহলে পর্যটন বর্ষ কবে? 2011 সালে। ঠিক আছে, এবং একটা দশক আছে বাংলাদেশের দশক, সেটা হলো শিশু অধিকার দশক, সেটা হলো 2001 থেকে 2010, একদম 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 10। তো দশকটা হলো 1 থেকে 10, এটা কিন্তু কঠিন না মনে রাখা। ঠিক আছে, তো যাই হোক, এতটুকু ছিল আমাদের আজকের এই ক্লাস। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।